সেদিন থেকে সাধারণ মানুষ ওপেন আলেমদের বিরুদ্ধে বলা শুরু করেছে। স্ক্রিনের ওপারে দেখতে পাওয়া এই মানুষটিকে আমরা অনেকেই চিনি, একজন আলোচিত ইসলামিক বক্তা, জনপ্রিয় লেখক আর সফল উদ্যোক্তা। আপনি কি জানেন বিগত ১.৫ বছর ধরে তিল তিল করে বুনে যাওয়া হচ্ছিল এক ভয়াবহ ব্ল্যাকমেইলিং এর চক্রান্ত। আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল কোনটা? নিঃসন্দেহে আমাদের পরিবার, আমাদের ঘর। কিন্তু ভেবে দেখেছেন কি, যে দেয়াল আমাদের সুরক্ষা দেওয়ার কথা, সেই দেয়ালের ভেতরেই যদি অজান্তে বাসা বাঁধে কোনো অদৃশ্য বিপদ, কিংবা আমাদের এই কোনো অসচেতনতা বা সামান্য অবহেলা যদি পুরো পরিবারকে ঠেলে দেয় এক অন্ধকার পরিণতির দিকে। আজ আমরা এমন এক পারিবারিক ও সামাজিক সত্য তুলে ধরছি, যা শুধু একটি নির্দিষ্ট ঘটনা নয়, বরং প্রতিটি পরিবারের জন্য এক চরম সতর্কবার্তা। তার অতীতের একটা চারিত্রিক ব্যাপার আছে, আমি সেটা সামনে আনতে চাচ্ছি না। এক রাতেই নিজের ঘরের ভেতরেই লুকিয়ে রাখা গোপন ক্যামেরা, নিজের ব্যবহৃত মোবাইল ফোন আর হোয়াটসঅ্যাপ হ্যাক করে হাতিয়ে নেওয়া গোপন ডেটা কোনো চলচ্চিত্রের ক্রাইম দৃশ্য নয়, এ যেন বাস্তবের বুকেই আঁকা এক গা শিউরে ওঠার মতো মাস্টার প্ল্যান। প্রশ্ন একটাই, এর পেছনে আসল মাস্টারমাইন্ড কে? এটি কি কেবল একটি পারিবারিক ফাটল, নাকি কোনো অদৃশ্য পহাত ধ্বংস করে দিতে চাইছে বহু কষ্টে গড়ে ওঠা কোটি কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্য? আমার দ্বিতীয় স্ত্রী নাইমা জান্নাত গত 1 বছর আগে, যেহেতু আমার স্ত্রীর বিশ্বাসটা ওরকমই ছিল, আমার হোয়াটসঅ্যাপ থেকে আমার ডিভাইস তার মোবাইলে নিয়ে যায় চুরি করে, যেটা আমি জানতাম না 1 বছর পর্যন্ত। এই 1 বছর পর্যন্ত আমার পেছনে সে নানা ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছে। স্ত্রী হিসেবে আমি সন্দেহ করতে পারিনি, এবং একটা সময় এসে সে আমার ঘরে বেডরুমে সিসি ক্যামেরাও লাগিয়েছে, যেটা পরে সে স্বীকার করেছে, একটা বৈঠকে সবার সামনেই স্বীকার করেছে। কত বড় ষড়যন্ত্র হতে পারে যে হাজবেন্ডের বেডরুম পর্যন্ত গোপন ক্যামেরা লাগানো, নিশ্চয়ই পিছনে তার বড় কোনো ষড়যন্ত্র ছিল, এবং তার পিছনেও কোনো চক্র অবশ্যই আছে। তো আমার সেই হোয়াটসঅ্যাপ ডিভাইস সে চুরি করে, আমি সে যে কার কার সাথে কিভাবে কথা বলেছে আমি জানি না, বাকি এগুলোর সংখ্যা সম্ভাবনা সবই আছে। এই মিসবাহ সাহেবের 1 বছর আগে হোয়াটসঅ্যাপে তার ডিভাইসটা চুরি করা হয়েছে। দ্বিতীয় নম্বর হলো বেডরুমে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, আর সেটা করছে কে? নাইমা। সেজন্য আমি লজ্জিত হয়েছি। খবরের গভীরে যেতেই উন্মোচিত হতে শুরু করেছে শিহরে ওঠার মতো সব তথ্য। সম্প্রতি যখন কুয়াকাটার নামি দামি গোল্ডেন রিসোর্ট আর ঢাকার প্রভাবশালী ব্যবসায়িক উদ্যোগ 313 কোম্পানির অভাবনীয় সাফল্য চারদিকে তোলপাড় সৃষ্টি করলো, ঠিক তখনই কি তবে ঘুম ভাঙল সেই বিষাক্ত চক্রের। কাকতলীয় হলেও সত্য, ব্যবসায়িক সুনাম তুঙ্গে ওঠার পরপরই দ্বিগুণ গতিতে শুরু হয় মুফতি হাবিবুর রহমান মিসবাহকে সামাজিক ও মানসিকভাবে ফিসে ফেলার গোপন মিশন। একজন মানুষকে একেবারে শেষ করে দেওয়ার জন্যে পরিকল্পিতভাবে বহুদিন আগ থেকে চতুর্মুখী ষড়যন্ত্রের জাল আমার চারপাশে বিছানো হয়েছে, যাতে সাধারণ মানুষকে, গণমানুষকে বিভ্রান্ত করা যায়। আমার এই দ্বিতীয় স্ত্রী নাইমা জান্নাত আমার কাছে আমার 3টা কোম্পানি, একটা কোম্পানির এমডি পদ চেয়েছিল। তো আমি তাকে এমডি পদ দিইনি, যেহেতু সে আমার ঘরে আসছে মাত্র কয়েক বছর। বিশ্বস্ততার একটা ব্যাপার আছে, মানুষ আমার কাছে টাকা রাখে, আমি আমানতদার এটা মনে করেই, এবং আমাকে তারা বিশ্বাস করে, সেই বিশ্বাসের মর্যাদাও আমরা রেখেছি। এখন সে এমডি পদ চেয়েছে, এটা তো আমি দিতে পারি না। এবং সে বিভিন্ন সময় আমাকে বলেছে, তার স্ক্রিনশট আমার কাছে আছে, সে আমার ব্যবসাটা ধ্বংস করবে, এটাই তাদের মূল টার্গেট ছিল। এবং তার চক্রের 2-1 সদস্য, নারী সদস্যও আছে, তারাও আমার ব্যবসা বাণিজ্য নিয়ে বিভিন্ন সময় কথা বলেছে, এবং আমার ব্যবসাটাই তাদের কাছে হয়তো মুখ্য বিষয়, যেটা আমি মনে করতেছি যে কিভাবে থামিয়ে দেওয়া যায়। তাহলে আসল খোলসটা কি? গত 12 আগস্টের পারিবারিক দরবার যেন সত্যের সব পর্দা উন্মোচিত করে দিল, যেখানে মুফতি মিসবাহ নিজের ঘর ও সংসার বাঁচাতে হাত বাড়িয়ে দিয়েছিলেন, সেখানে প্রতিপক্ষ টেবিলের উপর ছুড়ে দেয় তাদের আসল ডিমান্ড ড্রাফট। শুধু সংসার ভাঙা নয়, কাবিন ইত্যাদির খোরপোশ সন্তানের জন্য মোটা অঙ্কের মাসোয়ারা, আর এক লুফতে 20 লাখ টাকার এক বিশাল ক্ষতিপূরণের শর্ত। তবে কি পুরোটাই ছিল টাকার খেলা? এই জটিল নাটকের সবচেয়ে রহস্যময় চরিত্র মুফতি মিসবাহের দ্বিতীয় স্ত্রী নাইমা জান্নাত। অভিযোগের তীর বলছে ক্ষমতার লোভ
আর মোহের বশে বেডরুমের মতো পরম ব্যক্তিগত জায়গায় বসানো হয়েছিল লুকানো গোপন ক্যামেরা। ব্যক্তিগত কথোপকথন আর ছবি দিয়ে তৈরি করা হয় মারাত্মক সব স্ক্রিনশট। তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছে চক্রান্তকারীদের সেই সাজানো গল্প। স্বয়ং নাইমা জান্নাতের আইনজীবী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস প্রকাশ্যে বোমা ফাটিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো যে স্ক্রিনশটগুলোকে ঢাল বানানো হচ্ছিল, আইনে আদালতে সেগুলোর কোনো ভিত্তি নেই। এগুলো শুধুই ভুয়া আর ডিজিটাল কারসাজির ফসল। এমনকি তার আইনজীবীর সামনেও সে আমার কাছে 10 লক্ষ টাকা দাবিও করেছিল। 10 লক্ষ টাকা না দিলে সে ভিডিও ভাইরাল করবে, এই ধরনের কথাবার্তা বলেছিল। এবং তার যে আইনজীবী ছিল, তার আইনজীবী পরবর্তীতে এই ঘটনার পরে সে তার থেকে ফিরে যায় এবং সে তার ফেসবুকে স্টেটমেন্ট দেয় যে আমার যে মক্কেল নাইমা জান্নাত 1 বছর পর্যন্ত বা 8-9 মাস পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমার বিরুদ্ধে নারী সংগঠিত অভিযোগ দেয়। তার আইনজীবী তার কাছে যেই প্রমাণ চেয়েছিল সেই প্রমাণ সে দিতে পারেনি। এটা তার আইনজীবীর স্টেটমেন্ট। শক্তিশালী কোনো প্রমাণ দিতে পারেনি দেখে তার থেকে তার আইনজীবী সরে যায়। মেয়ের এমন বিভ্রান্তিকর আর পরিকল্পিত কর্মকাণ্ডে স্তম্ভিত খোদ নাইমার বাবা আলেম মাওলানা আব্দুল কাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু রেকর্ডিংয়ে উঠে এসেছে বাবা ও মায়ের অসহায় আকুতি। মামা তোমার আমি বলছি, তুমি সংসার হলে করো মা, দেখো তুমি আপনাদের ইতিম করিও না, আগে তো 2টা চলে গেছে, এরা তুমি আপনাদের ইতিম করিও না মা, তোমার আব্বাই বলছি মা। যা এই চক্রান্তের পেছনে অন্য কোনো শক্তিশালী অনুঘটনের উপস্থিতিরই জানান দেয়। প্রশ্রয় দেয় লেগে তো আমি কথা কইতে না করেছি, এখন থাকতেই দেখছি খালি ফোন দিত আর কথা কইতো, খালি ফোন দিত শয়তান সেরি। ওর এত সুন্দর একটা সংসার আমি দিলাম, আমি তো কইছি এত সুখে থাকতে পারে না, অন্যান্য গিয়ে কেঁপে থাকবো অন্য জায়গায়, এত সুখ কেনাই দিব। আসসালামু আলাইকুম বাবা, ভালো তো হইতে পারলাম না বাবা, আপনার মনে খুশি করতে পারলাম না, যেভাবে হোক অনেকদিন পর্যন্ত কাটাইছি ওর সাথে, কী করবো একবার অনেক মানে ফেলাইছি 5 বছর 6 বছর আগে, আর এখন কী করবো, বিদেশ থেকে একবার আকামলা হয়ে গেছি। আমি ইনশাল্লাহ আপনার সাথে সবসময় যোগাযোগ রাখবো, ইনশাল্লাহ এসে দেখা করবো, সমস্যা নেই। আমার মেয়ে যে বাদ দিয়ে দিচ্ছে আর তো লাগবেই না, ও তো মানুষ হবে না কখনো, মানুষ হওয়ার মতো না, কোথাও টিকবে না, একবার না একবার আস্তে আস্তে ঘুরবে, তো বাকি বদ্ধতা আসে না, কী করবো বাজান। আমি আপনার কাছে ঋণী বাজান, আপনি যে দেন মানুষ, আল্লাহ আপনার বাঁচিয়ে রাখো, আপনাকে আল্লাহ সব দিক দিয়ে সুস্থ রাখো, এই দোয়া করি। কিন্তু গল্প কি এখানেই শেষ, নাকি এই সুতা বাঁধা রয়েছে আরও পেছনে কোনো বিষধর সাপ বা পুরনো শত্রুর হাত? মুফতি মিসবাহ আঙুল তুলেছেন ডক্টর খালিল নামের এক রহস্যময় চরিত্রের দিকে, অতীতেও যার বিরুদ্ধে থানায় জমেছিল আইনি অভিযোগের পাহাড়। ঘটনার সর্বপ্রথম কালপিট হচ্ছে ডক্টর ইব্রাহিম খলিল। ওই ফেসবুকে সর্বপ্রথম এই বিষয়টা সামনে আনে, তারপর খলিল ডক্টর ইব্রাহিম খলিলের কাছে যায়। এই পোস্ট দেখার পর খলিল ডক্টর ইব্রাহিমের কাছে গিয়ে আমার ছবিগুলা তাকে দেয়, তারপরে সেই ছবিগুলা সবার কাছে প্রকাশ করে। খলিল তারপরে খলিলের সাথে থাকে তার বন্ধু নাইম, এই বিষয়গুলো ফেসবুকে সরাসরি আনে। দেখেন, এখানে আমি প্রথম বিয়ে করেছি ছাত্র জমানায়, আমি তখন লেখাপড়া করি, পারিবারিকভাবেই বিয়ে হয়েছে এবং এটা বেশি দিন টেকে নাই, পারিবারিকভাবেই আবার সেপারেশন হয়েছে। দ্বিতীয় বিয়ে হয়েছে পারিবারিকভাবে, তিনি এখনো আছেন। এখন আমার কথা হয়েছে এখানে শরিয়ার দিক থেকে কিংবা রাষ্ট্রীয় দিক থেকে আমার অপরাধ কি? বিয়ে হতে পারে, শরিয়ার সুযোগ আছে, এরকম হয় না যে মনে চাইছে বিয়ে করেছি, মনে চাইছে ছেড়ে দিয়েছি। দেখেন, এখন আমার দ্বিতীয় স্ত্রী যে চলে গেল, এটাকে আমি ছেড়েছি, এত কিছুর পরও কিন্তু তাকে নিতে চেয়েছি। এবং বৈঠকে সেখানে বড় বড় ব্যক্তিরা ছিলেন, সবাই তাকে অনুরোধ করেছেন, এমন কিছুই হয় না, আপনার সাথে একটা ছেলে আছে, দেখেন সংসারটা ভাঙেন না। কিন্তু সে কিন্তু কোনোভাবেই থাকতে চায় না। কি কারণে? কারণ উনি তো থাকবেন না দেখেই এত বড় ষড়যন্ত্র চক্রান্ত আমার পিছনে এত দিন ধরে করে আসছে। অতএব এখানে এই বিষয়গুলো শুধুমাত্র আমাকে সম্মানহানি, চরিত্র হননের জন্যই আমার পারিবারিক এই বিষয়গুলো নিয়ে আসা হয়েছে, মানুষের মাঝে আমাকে ছোট করবার জন্য। আসলে আমি কারো ঘর থেকে নামিয়ে এরপর আমার ঘরে এনেছি এমন কোনো প্রমাণ বা ডকুমেন্টস নাই। আমার যেই স্ত্রী এ ব্যাপারে অভিযোগ করেছে, যখন আমার ঘরে এসেছে তার আগেই তার নিজের আইডিতে লাইভ করা
ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যাবে। সে নিজেই বলেছে আমার ব্যাপারে যে আমি আসলে তাকে আনিনি, বরং সে নিজে কাবিনের বলে কোর্টের মাধ্যমে তার আগের স্বামীকে তালাক দিয়েছে। এরপরে তার নানা, তার মামা, তার খালু এরা মিলে আমার কাছে প্রস্তাব নিয়ে এসেছিল, যেহেতু যে কোনো কারণে আপনার সঙ্গে তার নাম জড়িয়ে গেছে, এখন সে যাবে কোথায়, আপনি তাকে বিয়ে করুন। পরে আমি বাসা থেকে নেমে সাথে সাথেই আমি আব্বু আম্মু তারপর ছোট বোনকে মেসেজ পাঠাইলাম যে আমি আমার জিম্মায় বের হইছি। হুজুরের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। খালুর সঙ্গে যখন হুজুর একবার ছবি দেখছিলাম তখন আমি হুজুরকে এক মেসেজ দিয়েছিলাম, এই টুকটাক কথা হয়েছিল। আমি, আমার শ্বশুর, আমার ভাইরা সহ প্রায় 8-10 জনে গিয়ে মেয়ে পক্ষ থেকে আমরা গিয়ে মেজবা সাহেবের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে এভাবে আমরা বিয়ে দিয়ে আসি, এবং সেটা শরীয়ত সম্মতভাবেই। সুখ শান্তির কোনো অভাব ছিল না সেখানে। আমি গেছি, আমার ভাইরা, মাওলানা আব্দুল কাদির ওর যে বাবা সে গেছে, এবং নাইমার মা তো বহুতবার গেছে, নাইমার নানি গেছে ওখানে, নাইমার খালা গেছে ওখানে। নাইমা কত সুখ শান্তিতে আছে আমরা ওখানে দেখে আসছি। ইতিমধ্যে জানতে পেরেছি আমার নামে একটি মিথ্যা মামলাও করেছে, যৌতুকের মামলা। আপনারা স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন আমি আসলে যৌতুক দাবি করতে পারি কিনা। যেই ওয়াইফকে নিয়ে আমি 2 বার ওমরা এবং কাতার সফর করেছি, তার কাছে কিসের কারণে আমি যৌতুক চাইব, এটা আপনারা যারা সচেতন মহল আছেন তারাই নির্ণয় করবেন, বিচার করবেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো তার আইনজীবী প্রকাশ্যে মিডিয়ায় আমার ব্যাপারে এমন জঘন্য অসত্য তথ্য দিয়েছেন, যা দেখে আমার শুভাকাঙ্ক্ষী যারা এবং দেশবাসী মর্মাহত হয়েছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি বলেছেন আমি নাকি 9টি বিয়ে করেছি এবং অনেকগুলো পরকীয়ার সঙ্গে যুক্ত। আমি এই যে মিথ্যাচার, এ ব্যাপারে আমি এখনো পর্যন্ত আমি সমন হাতে পাইনি। সমন হাতে পাওয়ার পরে আমার আইনজীবীর সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে আমি আইনি পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। দর্শক, আমাদের চারিপাশে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলছে, তাই